সরাসরি দেখছিলেন ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে। ধর্ণা 5 দিনের অবস্থান ধর্ণা প্রত্যাহার করলেন, কিন্তু বললেন লড়াই চলবে, প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর হয়রানির প্রতিবাদ করে ধর্ণায় বসেছিলেন, জানালেন প্রতিবাদ চলবে। যেভাবে প্রতিবাদ করে এসেছেন সেই প্রতিবাদ আরও তীব্র হবে এবং কর্মী সমর্থকদের নির্দেশ দিলেন যে এই প্রতিবাদ যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, প্রত্যেকে যেন ছড়িয়ে পড়ে। এবং কথা প্রসঙ্গে তিনি জানালেন যে অনেকটা বিচার পাওয়া গিয়েছে, 5 দিন রাস্তায় বসে থেকে অনেক বিচার পাওয়া গিয়েছে, তবে অনেক লড়াই বাকি এখনো। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বিচারাধীন, যদি সমস্যা হয় মনে করলে ট্রায়াল হতে পারে, ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনাল একটা নজিরবিহীন নির্দেশ, সুপ্রিম কোর্টে এসআইআর এর যে মামলা সেই মামলা শুনানিতে নজিরবিহীন নির্দেশ, একাধিক নজিরবিহীন নির্দেশ, তার মধ্যে একটা হলো ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মানেকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মানেকা গুরুস্বামী বলেন দয়া করে ম্যাপড ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান, বলেন আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে।
তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, অ্যান্ড দ্যাট ডিরেকশনস উইল বি ফলোড বাই দি ইলেকশন কমিশন। নিউজ 18 বাংলা। এনআরসি থেকে যদি কারো নাম বাদ যায় তার জন্য অসমে ফরেনার্স ট্রাইব্যুনাল আছে যেখানে আবেদন করা যায়। এবার এ রাজ্যের এসআইআরেও যদি নাম বাদ পড়ে তার জন্য খোলা থাকলো ট্রাইব্যুনালের দরজা। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এসআইআরেও ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিল মঙ্গলবার। অসমে এনআরসি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে ফরেনার্স ট্রাইব্যুনাল। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানো যায়। এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর কারণে নাম বাদ পড়লে আবেদন জানানো যাবে ট্রাইব্যুনালে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। নিউজ 18 বাংলা। এসআইআর মামলায় বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ, সুপ্রিম কোর্টের বেশ কিছু নজিরবিহীন নির্দেশ, বলা যেতে পারে একরকম নির্বাচন কমিশনের এখতিয়ার বেঁধে দেওয়া হলো। আর এ নিয়েই রাজনৈতিক চর্চা। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া ওই হঠাৎ হোয়াটসঅ্যাপে, মুখে, ফোনে ফতোয়া, নির্দেশ এসব আর চলবে না। ভোটের আগের দিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন চলবে। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেটা করেছেন, যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। যেভাবে প্রতি মুহূর্তে এসআইআর এর পদ্ধতি, নির্বাচন কমিশন, সাংবিধানিক পদ্ধতি, সংবিধানের বিভিন্ন দিকবিন্দুকে এই তৃণমূল কংগ্রেস পায়ে দলিয়ে চলেছে, অন্য রাজ্য থেকে জজ সাহেবদের আনতে হচ্ছে, তারা এসআইআর পদ্ধতিতে অংশগ্রহণ করছেন। এই জিনিসের উল্টো দিকে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা অর্ডার দিচ্ছেন, যা কিছু করছেন, সেটা আমাদের মানতে হচ্ছে। তার কারণ এর পুরোপুরি এইসব ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এসআইআর কে নষ্ট করার জন্য, গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য। অবৈধ ভোটাররা ভোট দিতে পারবেন না, বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার আজ যখন এ কথা বলছেন, তখন দেখা যাচ্ছে রাজ্যেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তাদের নাম কেন বিচারাধীনের তালিকায়, কেন নাম বাদ গিয়েছে। এইখানে থাকবা।
কোথাও যাবে না একদম আমরা তোমার সঙ্গে আমরা এসে থাকবো। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, কমিশন বারবার এই আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতে চিড়ে ভিজছে কই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের তাজপুর গ্রাম 181 নম্বর বুথের সরস্বতী দাস, সুভাষ মণ্ডল এবং শম্ভু দাস তিনজনেরই অভিযোগ তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা নাকি প্রত্যেকেই মৃত। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। আমার চিন্তা তো ভয়ে ভাত খাই না, আমি কিছু খেতে পারি না। উত্তর 24 পরগনার হাবড়া এখানকার বেরগুম গ্রামের বাসিন্দাদের দাবি তারা 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন, রয়েছে যাবতীয় নথি, তারপরেও নাম ওঠেনি ভোটার লিস্টে। কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন। এই অভিযোগে গোবরডাঙ্গার নকপুল মোড় অবরোধ করে এদিন বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ এখানে দলিল 50 বছরের আগের দলিল রয়েছে এবং পরবর্তীকালেও যারা 50 বছরের বা 70-72 সালের দলিল এবং এখানে পড়াশুনো করতেন, এখানে তারা বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে এবং টোটালি বিচারাধীন রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার। কোচবিহারে অনেকের দাবি তারা বৈধ ভোটার, প্রয়োজনীয় নথি রয়েছে, তা সত্ত্বেও কারো নাম বিচারাধীন, কারো বাদ। কিন্তু সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিসের জন্য ডিলিট হয়েছে আমি বলতে পারবো না। আপনার কি হিয়ারিং এ ডাকে ছিল? হ্যাঁ আসছিল, সব ডকুমেন্ট দেখানো হয়েছে, তাও মানে ডিলিট কিসের জন্য আসছে বলতে পারবো না। আপনি কি করে জানলেন ডিলিট হয়েছে? এখন আমাদের অনলাইনে চেক করলাম, দেখলাম ডিলিট হয়েছে, তারপরে বিএলও বাড়িতে এসে বললো আপনার নাম ডিলিট হয়েছে। এই যে ম্যাচিংটা হয়নি সেই কথাটা আমাকে ডিআরও কেউ আমায় জানায় না। আমি যে জানবো কি করে যে আমার নামটা ডিলিটেড হয়ে গেল? আমি 1962 সাল দিয়ে ভোট দিচ্ছি, আমাকে নোটিশও করে না, আমাকে জানতেও দেয় না। 1998 সালে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার বউয়ের নাম উঠেছে, মেয়ের নাম উঠেছে, কিন্তু আমার নাম উঠেনি কেন, কি কারণে জানাই নেই, কোনো চিঠিও আসেনি। খুব আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ আমি আতঙ্কের মধ্যে রয়েছি। নিউজ 18 বাংলা। 26-এর ভোটের আগে নজরে 21-এর ভোট পরবর্তী অশান্তি জানিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একাধিক নির্দেশ দিয়েছে অশান্তি রুখতে কি কি পদক্ষেপ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এবং ওই যে 21-এর ভোট পরবর্তী অশান্তিতে সংশ্লিষ্ট ওসি বা অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সেক্ষেত্রে এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ করার কথা বলছে? দেখো, গতকাল বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন যে ভোট পরবর্তী অশান্তি হলে বিভাগীয় শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরই দায় বর্তাবে। আজকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে 2021-এর বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে কোন কোন থানা এলাকায় ঘটেছিল এবং সেখানের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল নাকি, গোটা তথ্য রিপোর্ট আকারে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির থেকে সেই রিপোর্ট চেয়েছে বলেই কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে যদি যে থানার অধীনে ভোটের সময় বা ভোট পরবর্তী অশান্তি হবে সেই থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এবং জাতীয় নির্বাচন কমিশন সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে
সংশ্লিষ্ট থানার ওসিকে সরিয়ে পর্যন্ত দিতে পারে সেই ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের আছে, তেমনটাই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলি কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে 2021-এর ভোট পরবর্তী অশান্তি কোথায় কোথায় হয়েছিল, সেখানকার সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ। এদিকে সুব্রত গুপ্তের ক্ষমতা বাড়ল বাংলার ভোটে। সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করা হলো। এতদিন স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত। ফুল বেঞ্চে সফরের মাঝেই ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্তর। কমিশন সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করলো। সব বিরোধী রাজনৈতিক দলগুলি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সেখানে তারা জানিয়ে এসেছেন তারা এক দফায় বা অন্তত 2 দফায় ভোট চান। তো কত দফায় ভোট হবে? আজ যখন জ্ঞানেশ কুমার সাংবাদিকদের মুখোমুখি তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে ক দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে, অর্থাৎ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে। প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড করা হবে অ্যাপে। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी।